জুলাই বিপ্লবে আহতরা জাতির কৃতি সন্তান, সবসময় তাদের পাশে থাকবে সেনাবাহিনী, বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীকে দায়িত্বশীল আচরণের আহ্বান নাসির পাটোয়ারির। রিফাইন্ড আওয়ামী লীগ গঠনে চাপ প্রশ্নে হাসনাতের সাথে ভিন্নমত সার্জিসের। ক্ষমতার চেয়ে জনস্বার্থ ও জন আকাঙ্ক্ষা বোঝা বেশি জরুরি, বলেছেন তারেক রহমান। রাজনীতিকদেরকে এ নিয়ে আলোচনার আহ্বান। ৭১ আর ২৪ এক নয়, গণভোট ও রাষ্ট্রের নাম বদলের প্রস্তাবে আপত্তি বিএনপির। ১৬৬ সুপারিশের ১১৩টিতেই একমত এনসিপি। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই বিপ্লবে আহতদের মনোবল না হারানোর আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, গণ অভ্যুত্থানে আহতরা জাতির কৃতি সন্তান, তাদের সহায়তায় সেনাবাহিনী সবসময় পাশে থাকবে। গণ অভ্যুত্থানে আহতদের সম্মানে রবিবার ঢাকা ক্যান্টনমেন্টের সেনা মালঞ্চে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। এ সময় জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতদের সাথে কুশল বিনিময় করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তাদের খোঁজ খবর নেন তিনি। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেনা মালঞ্চে উপস্থিত ছিলেন। সেনাবাহিনী প্রধান জানান, ব্যবসায়ী ও ব্যাংকারদের সহায়তায় অভ্যুত্থানে আহতদের নানাভাবে সহযোগিতা দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর সহায়তায় এ পর্যন্ত ৪,২০০ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও তাদের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান সেনাপ্রধান। আহতদের চিকিৎসা আমরা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য সহযোগিতা, সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা কখনো মনোবল হারাবেন না। মনোবল হারানোর কিছু নাই। আপনারা জাতির কৃতি সন্তান। আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। হাসনাত আবদুল্লাহর ফেসবুক স্ট্যাটাস কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টিতে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর সমালোচনাকে কাউন্টার দিচ্ছেন যে যার মতো। সেনাবাহিনী, জাতীয় নির্বাচন এবং আওয়ামী লীগের রাজনীতি, এই ৩ ইস্যুতে বাকযুদ্ধে মেতেছেন এনসিপি নেতারা। নিজেদের ভেতর বিরোধ এড়াতে রাতেই নেতাদের বৈঠকে বসার কথা রয়েছে। রিপোর্ট ফরুক বাবুর। সেনাপ্রধানের সাথে সম্প্রতি এক ব্যক্তিগত বৈঠকে জাতীয় নির্বাচনে নাগরিক পার্টির অবস্থান নিয়ে আলোচনা হয়। দলটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের ষড়যন্ত্রের অভিযোগ তুলে একটি স্ট্যাটাস দেন। তার দাবি, সেনানিবাস থেকে তাকে ও আরও ২ জনকে এই পরিকল্পনার কথা জানানো হয়। তবে হাসনাতের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন এনসিপির আর এক মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস আলমও দেন পাল্টা স্ট্যাটাস। এতে তিনি দাবি করেন, ১১ মার্চ সেনাপ্রধানের সাথে বৈঠকের জন্য তাদের ডেকে নেওয়া হয়নি। সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের মাধ্যমে বিভিন্ন বার্তা আদান প্রদান চলছিল। সার্জিসের দাবি, হাসনাত সেনাপ্রধানের বক্তব্যকে প্রস্তাব হিসেবে দেখলেও তিনি অভিমত প্রকাশ হিসেবে দেখছেন। ২ মুখ্য সংগঠক যখন সেনাপ্রধানের সাথে বৈঠকের বিষয়ে বিপরীতমুখী অবস্থানে, তাদের উদ্দেশ্যে নতুন করে আলোচনা যোগান দেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। ২ জনের কেউ একজন মিথ্যা বলছেন বলে মন্তব্য করেন তিনি। ফেসবুক নির্ভর এনসিপি নেতাদের রাজনৈতিক মন্তব্য নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, সেনাপ্রধানের সাথে বৈঠকের বিষয় সবার জানা ছিল না। রবিবার জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ৫ আগস্ট পরবর্তী ক্যান্টনমেন্টে আওয়ামী লীগের যারা আশ্রয় নিয়েছিলেন তাদের বিষয়ে পরিষ্কার বক্তব্য না আসা পর্যন্ত কাউকে বিশ্বাস করা যাবে না। যেই কোনো মূল্যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নাই। আমরা এই বিষয়ে ঐক্যবদ্ধ থাকব। সেটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হোক, যেই কোনো প্রতিষ্ঠান হোক, কেউ যদি আমাদের সামনে দাঁড়ায় আমরা সে যুদ্ধ চালিয়ে যাব ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে সেনাবাহিনীর থেকে আমরাও তাদেরকে বলবো যে আপনারা দায়িত্বশীল আচরণ করুন। পলিটিক্যাল ম্যাটার, পলিটিক্যাল যারা পার্সন দল রয়েছে তাদেরকে আপনারা ডিল করতে দেন। ফেসবুক নির্ভর মন্তব্য এবং সেনাবাহিনীর সাথে এনসিপির ২ নেতার বৈঠকের বিষয়ে ঐক্যমত গঠনের চেষ্টা চলছে বলেও জানান নাসির উদ্দিন পাটোয়ারি। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের প্রত্যাশা রাজনৈতিক দলগুলো তাদেরকে নিয়ে কাজ শুরু করবে। সংস্কার নিয়ে কথা হবে, কার ক্ষমতা বাড়বে কার ক্ষমতা কমবে সেগুলোর পাশাপাশি জনগণের চাওয়া নিয়ে চিন্তা ভাবনা করার আহ্বান জানান তিনি। জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ইফতার মাহফিলে এসব আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আহমেদ সরারের রিপোর্ট। পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজনীতিবিদদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতার পূর্ব আলোচনায় তারেক রহমান বলেন, দেশকে মেরামতের উদ্দেশ্যেই ৩১ দফা দেয়া হয়েছে। পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে যারা রাজপথে ছিল তাদের সাথে আলোচনা করেই এই দফাগুলি জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ, আমরা সংস্কার নিয়ে কথা বলছি। আমরা কথা বলছি আমাদের দেশে উচ্চ সংসদ হওয়া উচিত, উচ্চ কক্ষ হওয়া উচিত। আমরা কথা বলছি কার মেয়াদকাল কতটুকু হওয়া উচিত। আমরা কথা বলছি কতটুকু সংসদের ক্ষমতা থাকা উচিত, কতটুকু গণপরিষদের কি হওয়া উচিত। বিভিন্ন বিষয়ে কথা বলছি। আমরা কথা বলছি একজন ব্যক্তি কতবার কি নির্বাচিত হতে পারে। আমরা কথা বলছি কার মধ্যে ক্ষমতা বাড়বে কার ক্ষমতা কমবে, এসব বিষয় নিয়ে। কিন্তু দিন শেষে আমাদের রাজনীতির সবচেয়ে বড় যে পুঁজি জনগণ, তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি কথা বলা উচিত না? তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা করা উচিত না? অবশ্যই উচিত, কারণ এটি হচ্ছে আমাদের রাজনীতি। আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করছি, কার কতটুকু ক্ষমতা থাকবে, কি থাকবে, পাশাপাশি আসুন আমরা শুরু করি আলোচনা। জনগণের যে প্রত্যাশা, জনগণের যে চাওয়া, তাদের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য বা জনগণের যেই ডিমান্ডগুলো, সেইগুলো আমরা কি করব। তিনি বলেন, যেহেতু বিএনপি ও সমমনা দলগুলোর রাজনীতি হচ্ছে বাংলাদেশকে নিয়ে, সেজন্য এ রাষ্ট্র মেরামত না করলে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন করা যাবে না। আমরা সকলে বিশ্বাস করি যে এই যেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই প্রতিষ্ঠানগুলোর আমাদেরকে মেরামত করতে হবে। এবং যেহেতু আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশকে ঘিরে, বাংলাদেশের জনগণকে ঘিরে, আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে এই দেশের জনগণ। কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা মেরামত না করি, এই কাঠামো, রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না, মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হব না। সকলকে সম্মান রেখেই বলতে চাই, অনেক ব্যক্তি সংস্কার নিয়ে অনেক কিছু বলছেন, কিন্তু সংস্কারে বাংলাদেশে যে সংস্কার প্রয়োজন, বাংলাদেশের সকল কিছুতে যে সংস্কার প্রয়োজন, রাষ্ট্র কাঠামোর মেরামতে যে সংস্কার প্রয়োজন, কথাটি সবচেয়ে আগে সেদিন আমরাই বলেছিলাম। সবাইকে ঐক্যবদ্ধভাবে জনগণের জন্য কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। রাজনীতির পাশাপাশি সমাজের অসহায় ও দুস্থ মানুষকে সহযোগিতা করতে দলীয় নেতাকর্মী ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিএনপি পরিবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এই আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, দলের মিডিয়া সেলের সদস্য সচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। তারেক রহমান বলেন, দুস্থদের জন্য অনেক কিছু করার সুযোগ রয়েছে। নিজ নিজ অবস্থান থেকে তাদেরকে স্বাবলম্বী হতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান। অসহায় ও দুস্থদের কল্যাণে কাজ করে যাওয়াদের উৎসাহিত করারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সমাজের পাশে দাঁড়ানোর জন্য আমাদের অনেক স্কোপ আছে, আমাদের অনেক কিছু করার আছে। আমাদের যার যেটাই অবস্থান, প্রত্যেকেই আমরা করতে পারি। যার পক্ষে সম্ভব সে এমন একজন মানুষকে সহযোগিতা করবে যাতে করে সেই মানুষটি স্বাবলম্বী হতে পারে, যাতে করে পরবর্তী বছর সেই নতুন করে স্বাবলম্বী হওয়া মানুষটি আরেকজন অসহায় মানুষকে সহযোগিতা করবে জাকাতের মাধ্যমে, যাতে ওই মানুষটি আবার স্বাবলম্বী হতে পারে। অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে চেষ্টা করা, যারা স্বাবলম্বী নয় বা যারা দুস্থ, তাদেরকে সহযোগিতা করা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার পাশে এসে দাঁড়ানো।
রক্ত দিয়ে সংগ্রাম করে রাজনৈতিক স্বাধীনতা ও কথা বলার স্বাধীনতা অর্জন করেছে বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় দেশে ও দেশের বাইরে থেকে তার বক্তব্য বিকৃত করে অপপ্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার বিষয়ক কাজ নিয়ে কথা বলায় তার বক্তব্যকে ভুল ও অপব্যাখ্যা করছে একটি মহল। রাজনৈতিক স্বাধীনতা, বক্তব্যের স্বাধীনতা, এটা আপনারা যারা বাইরে আছেন আপনারা কিন্তু অর্জন করেন নাই। এই অর্জন আমরা করেছি। আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে অনেক দিন জেলে পচে পরিবারকে ধ্বংস করে দিয়ে আমরা কিন্তু কথা বলার অধিকারটা আদায় করেছি। সুতরাং আমাদের কথা শুনুন, আমাদের কথা বোঝার চেষ্টা করুন। নির্বোধরা আমার কথা বুঝবে না। 1971 আর 2024-কে এক কাতারে আনার প্রস্তাবে আপত্তি করেছে বিএনপি। রাষ্ট্রের নাম পরিবর্তন ও গণপরিষদের প্রস্তাবকে বলেছে নিষ্প্রয়োজন। আর নতুন সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় ঐক্যমত্য কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 113টিতেই একমত। আর যে কোনো মৌলিক সংস্কারে জনগণের সম্পৃক্ততা চায় সিপিবি। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী রিয়াজের কাছে দলের প্রস্তাবনা হস্তান্তর করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। পরে সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিনের প্র্যাকটিসের মাধ্যমে রাষ্ট্রের নাম মেনে নিয়েছে, তাই এটি পরিবর্তন কাম্য নয়। এছাড়া সংবিধান সংশোধনে, গণভোট, নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাবের বেশ কিছু বিষয়ে দলের অবস্থান জানান তিনি। নির্বাচন কমিশনকে দায়বদ্ধতার জন্য সংসদীয় স্থায়ী কমিটির কাছে জবাবদিহিতা করতে হবে বলে একটা সুপারিশ এসছে। তাতে আমরা মনে করি যে নির্বাচন কমিশন বর্তমানে যারা আছে এবং ভবিষ্যতে যারা আসবে তারা তাদের দায়বদ্ধতার জায়গাটা স্ট্যান্ডিং কমিটি পার্লামেন্টের কাছে না রেখে বিদ্যমান যে ব্যবস্থা আছে, যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আওতাধীন আছে, যে একজন সুপ্রিম কোর্টের বিচারক যেভাবে অপসারিত হয়, সেই একই প্রক্রিয়াটা নির্বাচন কমিশন এবং আরও 2-1টা সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে, যেটা অনেকটা রাজনৈতিক সভা হিসেবে আমরা মনে করি, সেখানে নির্বাচন কমিশনের মতো স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের জবাবদিহিতা রাখাটা উচিত মনে করছি না আমরা। সংবিধানের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং একটি প্রথম পৃষ্ঠার অংশ হচ্ছে প্রস্তাবনা, প্রিয়াম্বল নামে আমরা যেটাকে চিনি। সেটা পুরোপুরি পরিবর্তনের বা সংশোধনের একটা প্রস্তাব আছে, অনেকটা রিরাইটিংয়ের মতো, যেখানে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সাথে 2024-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা সমুচিত বলে আমরা মনে করি না। মঙ্গলবার কমিশনের কাছে সংস্কার প্রস্তাব তুলে দেয় এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের নেতৃত্বে তাদের প্রতিনিধি দল। এ সময় তিনি জানান, এনসিপি সবচেয়ে বেশি দ্বিমত পোষণ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে। 2 হাউসের প্রস্তাব এসেছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। এক্ষেত্রে আমরা বলেছি যে উচ্চ কক্ষের প্রার্থী এটা আপনাকে নির্বাচনের আগেই ঘোষণা করতে হবে, যেটা অন্যান্য দলগুলো চাচ্ছে না। আমরা বলেছি নির্বাচনের আগেই। কেন এটা আমরা বলেছি? ভোট কিন্তু কারেন্ট যে প্রস্তাব, তার মধ্যে ভোট, একজন ভোটার কিন্তু একটাই ভোট দেবেন, ওই একটা ভোটেই আপনার ওই ভোটের পার্সেন্টেজ জমা হবে। সেক্ষেত্রে আমার জানার অধিকার আছে যে আমার ভোটে উচ্চকক্ষে কে যাচ্ছে। তা আমি যদি সেটা না জানি এবং আমি ভোট দিয়ে দিলাম, একটা দল 35% ভোট পেল এবং 35 জন আপার চেম্বারে গেল এবং তারা তাদের মতো করে 35 জনকে দিয়ে দিল। কিন্তু যদি ইলেকশনের আগেই মানে তালিকাটা থাকে, তাহলে আমি ভোট দেওয়ার ক্ষেত্রে লোয়ার হাউসের ক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে আমি বিবেচনায় নিব যে আপার হাউসের ওই দলের প্রার্থীর ব্যাপারগুলো ঠিক আছে কিনা। যদি আমার কাছে পছন্দ না হয়, তাহলে কিন্তু আমার ভোটের বিবেচনা বদলে যাবে। এর আগে কমিশনের কাছে প্রস্তাবনা বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। এ সময় সংস্কার প্রস্তাবে তাদের দলীয় অবস্থান ব্যক্ত করেন। মূল যে সংস্কার কমিটির প্রস্তাব পড়লে দেখবেন যে একটা প্রস্তাবনা লেখা আছে, সেই প্রস্তাবনার বিষয়ে কোনো বক্তব্য নাই। তার মানে আমি আর না বাড়িয়ে এই কথা বলতে চাই, আমরা এটি পড়ার পরে দেখলাম এই 166টি প্রশ্ন প্রকারান্তরে অনেক কিছু অস্পষ্ট। আমরা দেখলাম এইটার অনেক কিছু যদি আমরা শুধুমাত্র হ্যানার মধ্যে থাকি, তাহলে এটা পুরো যে সংস্কার প্রস্তাব,
সেটা একটা ভুল বুঝাবুঝির জায়গায় যাবে। 151টা পয়েন্টে তাদের সাথে আমরা একমত হয়েছি। কিছু পয়েন্টে আমাদের ধরেন আমাদের 5টাতে আমরা কেবলমাত্র বলছি যে আমরা একমত না, আমাদের ভিন্নমত আছে, সেগুলো আমরা তাদের জানাইছি। আর 10টার মধ্যে আমরা অন্যান্য প্রস্তাব আমরা দিয়েছি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রস্তাব আকারে আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষে চিফ প্রসিকিউটরের অফিসে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। জুলাই আগস্টের গণহত্যা মামলাগুলোর মধ্যে এটি প্রথম কোনো মামলার তদন্ত রিপোর্ট। এদিকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, জুলাই হত্যাকাণ্ডের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার সম্ভব, তবে এজন্য প্রয়োজন রাজনৈতিক সিদ্ধান্তের। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। 5 আগস্ট সাভারের আশুলিয়ায় 6 জন আন্দোলনকারীকে করে হত্যার পর লাশগুলো পেট্রোল ঢেলে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা অভিযোগ তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। এটি জুলাই আগস্টের গণহত্যা মামলাগুলোর মধ্যে প্রথম মামলার প্রতিবেদন। আশুলিয়ায় যে 6 জনকে গুলি করে হত্যার পরে তাদের লাশকে প্রথমে ভ্যানে তুলে, রিক্সা ভ্যানে, তারপরে ভ্যানের থেকে চ্যাংদোলা করে আবার পুলিশের ভ্যানে তুলে আশুলিয়া পুলিশ স্টেশনের পাশের একটা জায়গায় যে পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যে ইতিহাসের নির্মমতম ঘটনা, সেটির তদন্ত রিপোর্টটা সমাপ্ত হয়েছে। সেটির ড্রাফট বলা যাবে বা চূড়ান্ত রিপোর্ট যাই বলেন, সেটা আমাদের হাতে এসে পৌঁছেছে। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান, ঈদের পর আরও 3-4টি মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে, যার মধ্যে থাকবে শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার তদন্ত রিপোর্ট। যাচাই বাছাইয়ের কাজটা চলছে। আমরা আশা করছি ঈদের পরপরই আরও 3-4টা মামলার তদন্ত রিপোর্টও আমরা হাতে পেয়ে যাব, অর্থাৎ চিফ প্রসিকিউটর অফিস হাতে পেয়ে যাবে। এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব। আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের যথেষ্ট প্রমাণ ট্রাইব্যুনালের হাতে আছে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা এবং তার কর্মীরা যারা ইনভলভ ছিল তাদের বিরুদ্ধে বিচার করা যাবে। পাশাপাশি দল হিসেবেও কিন্তু দলের বিচারের মুখোমুখি করা যায়। আমরা সেই দিকে যাইনি এখন পর্যন্ত। সেই ধরনের এভিডেন্স সাফিসিয়েন্টলি আছে। সরকার যদি সিদ্ধান্ত গ্রহণ করে আমাদেরকে জানান, তাহলে সেটাও করা সম্ভব, বাট এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় বলে আমরা মনে করছি। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় কোনো কালক্ষেপণ করা হবে না বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। অর্থনীতির জন্য পায়রা সমুদ্র বন্দর প্রকল্পকে বিস্ফোরা হিসেবে দেখছে সরকার। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, পায়রাকে বন্দর হিসেবে বিবেচনারই সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারের হাতে এই ধরনের প্রকল্প এলে তা বাতিল করা হতো। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় পর ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, স্কুল পর্যায়ে ঝরে পড়া ঠেকাতে স্কুল ফিডিং প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এজন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শুরু করতে প্রায় 5,500 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও ঢাকা শহরের আশপাশে 10টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রাঙ্গামাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল, সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্পের দ্বিতীয় সংশোধনী সহ 15টি প্রকল্পে 21,139 কোটি টাকা অনুদান দিয়েছে একনেক। পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন, এখন থেকে সরকারের সকল টেন্ডার হবে অনলাইনে। শ্রমিকদের দাবি, কেবল বেতন বোনাসে থাকলে ঈদে কোনো ধরনের অস্থিরতার শঙ্কা করছেন না গার্মেন্টস মালিকরা। বেশিরভাগ সংগঠনে নিয়োগকৃত প্রশাসকদের সাথে সমন্বয়ে কাজ করছেন বলে জানান তারা। ঈদের আগে অস্থিরতা যেন সৃষ্টি না হয়, শ্রমিক নেতাদের সেই আহ্বানও জানিয়েছেন পোশাক মালিকরা। এদিকে সমস্যা কবলিত পোশাক কারখানার জন্য আলাদা করে 2.5 কোটি টাকা বরাদ্দ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। বর্তমানে বিজিএমএ তালিকাভুক্ত সদস্য কারখানার সংখ্যা প্রায় 2350। এগুলোর বেশিরভাগই সাভার, আশুলিয়া ও গাজীপুরে। প্রতি বছর ঈদের আগে বেতন ও বোনাস ইস্যুতে উত্তপ্ত হয় শিল্পাঞ্চল, যার প্রভাব পড়ে মহাসড়কেও। তবে তৈরি পোশাক মালিকদের প্রত্যাশা, এবার হবে না শ্রমিক অস্থিরতা। আমরা পরিষ্কার নির্দেশনা দিয়েছি আমাদের মেম্বারদেরকে এবং আমরা মনিটরিং করছি যে কোনো জায়গায় কোনো অবস্থাতে কোনো শ্রমিকের বেতন, বোনাস বা কোনো ভাতা যেন অপরিশোধিত না থাকে, সেটা যেন যে কোনো পরিস্থিতি হোক এটা পরিশোধ করা হয়। প্রয়োজনে আমরা ব্যাংকের সাথে কথা বলার জন্য বলেছি। আমাদেরও যদি ইনভলভ করা লাগে সেখানে আমরা ব্যাংকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিই। বিজিএমএর অ্যাডমিনিস্ট্রেটর যখন প্রয়োজন মনে করছেন, স্টেক হোল্ডার বা আমরা যারা বিজিএমএর রাজনীতির সাথে জড়িত ছিলাম, আমাদের কাছে উনি আমাদের
পরামর্শ চাচ্ছেন সেই অনুযায়ী আমরা কাজ করছি। আর প্রতিবারই ঈদের সময় কিছু ফ্যাক্টরিতে সমস্যা হয় এবং ইন টার্মস অফ পার্সেন্টেজ 1% বা 2%-এর বেশি না। শ্রমিক ও তাদের নেতাদেরও দায়িত্বশীল আচরণের আহ্বান তৈরি পোশাক শিল্প মালিকদের। এন্ড অফ দ্য ডে আমাদের যার ফ্যাক্টরির সমস্যা তাকেই সমাধান করতে হবে। বড় চ্যালেঞ্জ হচ্ছে যে অন্য ফ্যাক্টরির সমস্যা জন্য আমার ফ্যাক্টরি এফেক্টেড হচ্ছে, অথবা উল্টা করে যদি বলি যে আমার ফ্যাক্টরির সমস্যার জন্য অন্য ফ্যাক্টরি এফেক্টেড হচ্ছে, এটাই হলো সবচেয়ে পরিতাপের বিষয়। শ্রমিক নেতৃবৃন্দের কাছেও আমরা অনুরোধ জানিয়েছি। গতকালকে আমি বেশ কিছু শ্রমিক নেতৃবৃন্দ নিয়ে বসছিলাম যে তাদের এই ঈদে আমরা তাদেরও দায়িত্বশীল ভূমিকা আমরা আশা করেছি। অতীতে তাদের মধ্যে অনেকেই আমাদের সাথে একসাথে মিলেমিশে আমরা কাজ করেছি, দায়িত্বশীল ভূমিকা পালন করে অনেকেই আছেন। তাদের কাছে আমরা সহযোগিতা চেয়েছি এই ঈদে যেন কোনো রকমের শ্রমিক অসন্তোষ না হয়, শ্রমিকদের যেন কোনোভাবে আনডিউ কোনো ডিমান্ড নিয়ে রাস্তায় না নামে। বেতন বোনাসের বাইরে পোশাক কারখানায় ছুটি ইস্যুতেও অস্থিরতা সৃষ্টি অপচেষ্টা দেখছেন কারখানা মালিকরা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। পবিত্র রমজান প্রায় শেষের দিকে। এখনও রাজধানীর ইফতার বাজারগুলোতে রয়েছে বেশ ভিড়। ক্রেতা বিক্রেতার সরব উপস্থিতিতে বেশ জমজমাট হয়ে উঠেছে ইফতার বাজারগুলো। গালমান শফি রিপোর্ট। রাজধানীর বিভিন্ন এলাকার পাশাপাশি বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর মাঠে চলছে ফুডি ইফতার ও সাহারি ফেস্ট। ভোজন রসিকদের জন্য সুস্বাদু আর মজাদার ইফতারের এই আয়োজন। সেখানে রাজধানীর বিভিন্ন নামিদামি রেস্টুরেন্টের স্টলে বিভিন্ন ধরনের নানান পদের ইফতার সাজিয়ে বসেছেন দোকানিরা। আয়োজকরা জানান, মেলায় নতুন ও পুরান ঢাকার জনপ্রিয় সব ইফতারির সমাহার রয়েছে। এখানে দেখবেন যে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার কিন্তু এখানে এসেছে। বিউটি লাচ্ছি এসেছে, আপনার বিরিয়ানি এসেছে, এবারে মোহাম্মদপুর থেকে মোস্তাকিমের কাবাব এসেছে। গুলশান বনানীর যে গ্রাহকরা আছে, আমি তাদের জন্য যেটা বলবো, তাদেরকে এই সকল খাবারের জন্য বিভিন্ন জায়গায় যাওয়ার দরকার নেই। সবগুলিকে আমরা একই ছাদের মধ্যে নিয়ে এসেছি এবং এইখান থেকে তারা অর্ডার করে খেতে পারবে। ক্রেতার চাহিদা অনুযায়ী পছন্দের স্বাস্থ্যসম্মত খাবার সামগ্রী রয়েছে ইফতার বাজারের স্টলগুলোতে। দামেও রয়েছে সাশ্রয়ী। আমাদের এখানে কয়েকটা ধরনের রোল হয়, যেমন সিনাবন, চকোবন, ক্যারামেল, পিকান বন। সেই সাথে এখানে আছে আমাদের স্যান্ডউইচগুলো। কাঠুল হচ্ছে 220 টাকা, আপনার চাষলিক হচ্ছে আপনার 160 টাকা, চাষলিক লাচ্ছা পরোটা আছে 70 টাকা, তারপর আমার সুপার রুস্তম আছে 3 পিস 265 টাকা। তো এক কথা ইফতারের সব আইটেম এখানে পাওয়া যাবে। কাবাব আইটেম পাবেন, হালিম পাবেন। আমাদের যে ট্রেডিশন আগে ছিল যে কোথাও যাওয়ার সময় হচ্ছে হাঁড়িতে করে মিষ্টি বা মাংস নিয়ে যাওয়া, আমরা ওই জিনিসটাকে প্রাধান্য দিয়ে এবং পরিবেশ বান্ধব করার জন্য চেষ্টা করছি। হাতের কাছে পছন্দের বাহারি ইফতার কিনতে পেরে খুশি রোজাদাররা। এখানে আজকে আমি আমার কাজিনদের সাথে এসেছি ইফতার কিনতে। প্রাইস খুবই হচ্ছে রিজনেবল এবং হচ্ছে আইটেমও মোটামুটি সব অ্যাভেলেবেল, তো ভালো লাগছে। ঐতিহ্যবাহী যে পুরনো ঢাকার যে আইটেমগুলো, বিশেষ করে লাচ্ছি, তারপরে ওদের যে বিরিয়ানির যে সুগন্ধ, ওগুলাতেই বলে দিচ্ছে যে এগুলা খুবই, আমি এখনই মানে মাউথ ওয়াটারিং হয়ে যাচ্ছে। এসব স্টলে ইফতার সামগ্রীর পাশাপাশি রয়েছে সেহরির জন্য মুখরোচক খাবার। মেলায় 30টি স্টল রয়েছে, চলবে 29 মার্চ পর্যন্ত। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। কোন একটি দলকে অথবা একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য জাতীয় নির্বাচন পেছানোর যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে বিএনপি, হুঁশিয়ারি দিয়েছেন দলীয় চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রবিবার নয়াপল্টন বিএনপি কার্যালয়ে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে তিনি একথা বলেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, কোনো একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য বা কোনো গোষ্ঠীকে বিশেষ সুবিধার জন্য মানুষের এই আত্মত্যাগ নয়। একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে সবার আত্মত্যাগকে বিনষ্ট করতে। ইশরাক হোসেন বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে জনগণের সরকার, তবে এখনও তা পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন বিএনপির এই তরুণ নেতা। গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, একটি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেটা কিন্তু এখনো আমরা পাই নাই। অতএব আমাদের লড়াইটা শেষ হয়ে যায় নাই। তো এই বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ চড়ে যাব না ইনশাআল্লাহ।
কারো হাতে পানি, কারো হাতে শরবত, এভাবেই ট্রেনের দিকে ছুটছেন যাত্রীরা। যাত্রাপথে ইফতারের সময় হয়ে গেলে যেন বিড়ম্বনায় পড়তে না হয়, তাই এই আয়োজন। ইফতারের আগ মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের চিত্র সম্পর্কে আরো জানাচ্ছেন শুভ খান। ইফতারের বাকি কয়েক মিনিট, কমলাপুর রেল স্টেশনে হাতে পানি, জুস, শরবত নিয়ে ট্রেনের দিকে এভাবেই ছুটছে সাধারণ যাত্রীরা। চলতি পথেই যে তাদের ইফতার করতে হবে সেই চিন্তা মাথায় রেখেই ইফতারের খাবার সাথে নিয়ে ঢুকছেন স্টেশনে। প্ল্যাটফর্মে যারা বসে আছেন তাদেরও বেশিরভাগ মানুষের সামনেও দেখা যায় ইফতার সামগ্রী। পানি নিচ্ছি, কোকটেছি চলন্ত অবস্থায় ট্রেনের মধ্যে। একটু কষ্ট হবে আর কি। আজকের ইফতার কি স্টেশনে সারতে হবে? স্টেশনেই করতে হবে, এই যে বসে আছে স্টেশনে করতে হবে। ট্রেনে যারা আমার সাথে থাকবে তাদেরকে নিয়ে মিলেমিশে মানে শেয়ার করে ইফতার করবো আর কি। হালকা পাতলা স্যাম্পল কিছু নিয়েছি, ট্রেনে ইফতার করব। ট্রেন ছাড়ার সময় ঠিক ইফতারের 5 মিনিট পর যাত্রীরাও যে যার মতো খাবার সামনে নিয়ে বসে আছেন, জানান নিজেদের অনুভূতির কথা। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আমি গাজীপুর থেকে মতিঝিল আইসা ডিউটি করি। হয়তো রোজার আগে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু রোজার রেখেও আমার কষ্ট হচ্ছে না। কিছু কিছু দিন আমি গাজীপুরে যাই করতে পারি, বেশিরভাগই ট্রেনে করতে হয়। এটা আসলে একটা অন্যরকম অনুভূতি। আরও যদি মনে করেন যে সাথে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যদি থাকে আরও ভালো লাগবে আপনার জার্নিতে। ট্রেনের কর্মকর্তারাও প্ল্যাটফর্মের উপর বসেই সারছেন ইফতার, যদিও এভাবেই প্রতিদিন ইফতার করতে হয় তাদের। প্রতিদিন ইফতার আমাদের তো ট্রেন 6টা 15 বাজে, তো আমরা ট্রেন ইফতার বাহির থেকে নিয়ে আসি, তারপর আমরা ওই সবাই একসাথে বাইরে খাওয়া দাওয়া করি, ইফতারটা করি আর কি। পরিবারের সাথে বছরে ইফতার করা হয়েছে? না, এখন পর্যন্ত একদিনও হয় নাই। যতদিন ডিউটি অবস্থায় ডিউটি চলতেছে, হয়তো মনে হয় না ঈদের আগে যাওয়া হবে, ইফতারি করা হবে। ইফতারের আজান পড়েছে, চলতি পথের মানুষ ইফতার শুরু করেছেন। কেউ পানি, কেউ শরবত, কেউ বা তেহারি দিয়ে। পরিবার ছাড়া চলতি পথের মানুষগুলো চলন্ত অবস্থাতেই কমলাপুর রেল স্টেশনে ইফতার সারছেন। সিয়াম সাধনার মাসে বেশিরভাগ মুসলিমই রোজা পালন করেন, আর রোজা পালনকারীদের মধ্যে একটা শ্রেণীর মানুষ থাকে চলতি পথেই তাদের ইফতার সারতে হয়। কমলাপুর রেল স্টেশন থেকে শুভ খান, বাংলা ভিশন, ঢাকা। ঈদ ঘিরে দিন-রাতের ব্যবধান ঘুচে গেছে দর্জিপাড়ায়। চট্টগ্রামের ঐতিহ্যবাহী খলিফাপট্টিতে এখন চরম ব্যস্ততা, চলছে নানা বাহারি পোশাক তৈরির কাজ। দেশীয় ফেব্রিক্সে এখানে বিদেশি ডিজাইনের নানা বাহারি পোশাক তৈরি হলেও ৭৮ বছরেও স্বীকৃতি মেলেনি কুটির শিল্পের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দম ফেলার ফুরসত নেই চট্টগ্রামের খলিফাপট্টির কারিগরদের। মেশিনে কাজ চলছে অবিরাম। সুনিপুণ হাতে রকমারি পোশাক তৈরি করছেন এখানকার কারিগররা। এসব পোশাক চলে যাচ্ছে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। প্রসিদ্ধ শপিং মলগুলোতে বিক্রি হচ্ছে চড়া দামে। 200-500 টাকা মাল, একটা বাজার বেশি, ছোট মালের দাম অতিরিক্ত বেশি, এই জন্য আমরা বেচতে একটু কষ্ট পাইতেছি। মোটামুটি ভালো আছে, সেজন্য এখান থেকে কিনতে আসছে আর কি। তারপর ঢাকার থেকে আমাদের এখানে মালের রেট কম আছে কিছু, কাস্টমাররা আমাদের এখান থেকে মাল কিনে অনেক সন্তুষ্ট হইতেছে। অন্যান্য বছর থেকে 200, 300, 200, 250, 300 এইভাবে বেশি। প্রথমে হাতে খড়ি, এরপর খলিফা বা দর্জি, পর্যায়ক্রমে কাটিং মাস্টার, একই সাথে ডিজাইনারও তারাই। প্রায় 300 দোকানে কাজ করছেন 2000 শ্রমিক। তাদের মধ্যে দক্ষরা আবার পাড়ি জমান বিদেশে। 12 বছরের মতনই চলে। আগে বেতনে চাকরি করতাম, এখন বর্তমানে পড়াশোনা করি, আলহামদুলিল্লাহ ভালো হইতেছে। বেতন ধরুন 17-18 হাজার টাকা পড়ে আর কি প্রতি মাসে। খাওয়া দাওয়া করে প্রায় 12,000-10,000 টাকা। ঠিক আছে, কাজ শিখছি ওস্তাদ গো দাদা। শিখি প্রথম 3,000 টাকা বেতন ছিল, 3,000 টাকা ফার্স্ট 12,000 টাকা গেছিল। প্রোডাকশন বেশি দিতে হলে বেশি বেতন পাই, আর কম হলে কম বেতন পাচ্ছি। খলিফাপট্টিতেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। বেড়েছে পোশাকের চাহিদা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসছেন পোশাক কিনতে। একদম হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি পর্যন্ত পাওয়া যায়, যার কারণে আমাদের এখানে পাইকারের কোনো অভাব হয় না। সবসময় আমাদের পাইকার আসে, 12 মাসে আসে, কিন্তু সবরাত থেকে এখানে দিন রাত 24 ঘন্টা আপনার খোলা থাকে। পুরনো চট্টগ্রামের ঘাট ফরহাদ বেগ 1947 সালে এখানে প্রথম দর্জির কাজ শুরু করেন আয়ুব আলী সওদাগর। তার দেখা দেখি পর্যায়ক্রমে এখানে অনেক দর্জির দোকান গড়ে উঠলে জায়গাটি পরিচিতি পায় খলিফাপট্টি নামে। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প আরও সমৃদ্ধ হতো বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
এবার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে রাজধানীর উত্তরায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম জাহাঙ্গীর হোসেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলীর তত্ত্বাবধানে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রমজান মাস উপলক্ষে ইফতারের আগে লাইফ বয় টাইম ক্যাম্পেইন শুরু করেছে দেশের লিডিং ফাস্ট মুভিং কনজিউমার গুডস এফএমসিজি ব্র্যান্ড লাইফ বয়। এই ক্যাম্পেইনের মাধ্যমে জনসাধারণকে ইফতার ও খাবার খাওয়ার আগে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে সচেতন করা হচ্ছে। উৎসবের সময় পরিবারগুলোকে স্বাস্থ্যসম্মত ও সুন্দর অভিজ্ঞতা দেয়াই ক্যাম্পেইনের মূল লক্ষ্য। লাইফ বয় ঘরের সাথে ঘরের বাইরেও হাইজিন বজায় রাখতে কাজ করে যাচ্ছে। বাগেরহাটের কচুয়ায় ব্যবসায়ী ও সুধীজনদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে জেবি গ্রুপ। উপজেলা পরিষদ চত্বরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক সরদার জাহিদুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুন্সিগঞ্জে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে মীর কাদিম পৌর ছাত্রদল। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এতে সভাপতিত্ব করেন মীর কাদিম পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সালেহ মোহাম্মদ সোহান। নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় আলোচনা সভা ও ইফতার হয়েছে রংপুরে। এতে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। ফোরামের সভাপতি মঞ্জুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলমের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর এলাহি। দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ ধানমন্ডি থানা স্বেচ্ছাসেবক দল। সংগঠনের আহ্বায়ক এরশাদ আহমেদ চৌধুরী সজীবের উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পাপ্পা শিকদার, ধানমন্ডি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিউদ্দিন মাহি ও যুগ্ম আহ্বায়ক ইয়াসমিনারা ইতি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাভারে পথচারী, শ্রমজীবী ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে ছাত্রদল। স্থানীয় একটি রেস্টুরেন্টের সামনে ইফতার বিতরণে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজউদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জুলাই ২৪-এর আহতদের সম্মানে সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খোরশেদ আলম। সুনামগঞ্জে কৃষক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আনিসুল হকের উদ্যোগে ইফতার মাহফিল হয়েছে। উপজেলা পরিষদ মাঠে বিএনপি নেতা আনসার উদ্দিন, আবুল কালাম, রাকাবুদ্দিন সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। খাগড়াছড়ি সদর হাসপাতালে রোগী, স্বজন ও স্টাফদের মাঝে ইফতার বিতরণ করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে ইফতার বিতরণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আফসার। ময়মনসিংহের হালুয়াঘাটের আমতলীতে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি ও সহযোগী সংগঠন। বাহিরশিমুল বাজারে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য পরান আলী কাঞ্চু। গাজীপুরের কালিয়াকৈরে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে কালিয়াকৈর উপজেলা ও পৌর জামায়াত। উপজেলার শফিপুরে উপজেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শফিউদ্দিন। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৭ম পর্যায়ে প্রকল্পের জনবল, রাজস্বকরণ ও আউটসোর্সিং সহ ৫ দফা বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে নীলফামারীতে। কিশোরগঞ্জ উপজেলা মৌখিক শিক্ষক কল্যাণ পরিষদের ব্যানারে প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়। হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের জন্য ইফতার মাহফিল আয়োজন করেছে লাইফলাইন ইউনিভার্সাল। ঢাকা বাইপাস সড়কের পাঞ্জোরা বোর্ডের পূর্বাচল প্রকল্প অফিসে এই ইফতার মাহফিলে প্রকল্পের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুফতি সৈয়দ রেজওয়ান বিন ইসহাক। জাসাস রাজশাহীর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। নগরীর অলকার মোড়ে একটি রেস্টুরেন্টে এতে প্রধান অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মাজহারুল ইসলাম খান পায়েল।
বিশেষ অতিথি ছিলেন দলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক শামীম উদ্দিন মণ্ডল, রাজশাহী বিভাগীয় সেক্রেটারি গোলাম মোস্তফা মামুন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, যার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। জুলাই বিপ্লবে আহতরা জাতির কৃতি সন্তান, সবসময় তাদের পাশে থাকবে সেনাবাহিনী, বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীকে দায়িত্বশীল আচরণের আহ্বান নাসির পাটোয়ারির। রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের চাপ প্রশ্নে হাসনাতের সাথে ভিন্নমত সার্জিসের। ক্ষমতার চেয়ে জনস্বার্থ ও জন আকাঙ্ক্ষা বোঝা বেশি জরুরি, বলেছেন তারেক রহমান। রাজনীতিবিদদেরকে এই নিয়ে আলোচনার আহ্বান। ৭১ আর ২৪ এক নয়, গণভোট ও রাষ্ট্রের নাম বদলের প্রস্তাবে আপত্তি বিএনপির। ১৬৬টি সুপারিশের ১১৩টিতেই একমত এনসিপি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।